যে কবরস্থান যেটা সাকিব ভাই, এটা যে কবরস্থান, এটা আপনি না বললে আমি বুঝতাম না। হ্যাঁ এটা আসলে এই যে রাস্তার পাশে, এই কারণে এটার এই অবস্থা। অথচ আপনি অবাক হবেন, এখানে যিনি এখানে তিনজন শায়িত আছেন এবং মাঝখানে যিনি শায়িত আছেন তিনি কতটা গুরুত্বপূর্ণ এটা শুনলে আপনি চমকে উঠবেন। এই লোক, এই পীর সাহেব, তিনি বাংলার নবাব পরিবারকে শিয়া প্রভাব থেকে সুন্নি ধারায় ফিরিয়ে এনেছিলেন। নবাব আলীবর্দী খাঁর যে পরিবার, বাংলার যে বাংলা বিহার উড়িষ্যার যে নবাব পরিবার, সেই নবাব পরিবারকে তিনি শিয়া প্রভাব থেকে বের করে সুন্নি ধারায় ফিরিয়ে নিয়ে আসার যে মূল মানুষ, এই মূল মানুষটি হচ্ছেন হজরত কাসিম শাহ রহমতুল্লাহি আলাইহি, এবং তারই কবর এটা। তারই কবর এখানে, তিনি এখানে মাঝখানে। তো প্রশ্ন হচ্ছে তিনি আসলে মুর্শিদাবাদ বা ওই বাংলা মানে বাংলায় সমাহিত না হয়ে তিনি জৈন্তা রাজ্যে কেন সমাহিত হলেন? এটার কারণ হচ্ছে ব্রিটিশরা যখন আপনার বাংলা দখল করে নিল, তখন ওই যে রাজ পরিবারের সাথে সম্পৃক্ত বা জড়িত যত বিশিষ্ট লোকজন যারা বা অভিজাত লোকজন যারা ছিলেন, তারা তো তখন রাজ্যহারা হয়ে গেলেন। তাদের সব ধরনের মানে সম্মান এবং তাদের সব ধরনের সম্পদ এবং সুযোগ সুবিধা সব কিছু তো ব্রিটিশরা কেড়ে নিল। তখন তাদের একটা উল্লেখযোগ্য একটা অংশ তারা জৈন্তা রাজ্যে আশ্রয় নিয়েছিলেন, এবং তাদের মধ্যেই হজরত কাসিম শাহ ছিলেন। তিনি 1765 সালে একটা দলের সাথে, এই রাজা, এখানে যে রাজা ছিলেন রাজা বড় গোসাই, তার বোন ছিলেন এই যে টাকার নবাবের স্ত্রী ভৈরবীপুরী, সেই ভৈরবীপুরী তার পুত্র ফতেহ খাঁ, সেই ফতেহ খাঁর পীর ছিলেন হজরত কাসিম শাহ। নবাব সিরাজউদ্দৌলা ফতেহ খাঁ তাদের আপনার এই যে পীর বা উস্তাদ ছিলেন হজরত কাসিম শাহ। তো তিনি ফতেহ খাঁর সাথে 1765 সালে জৈন্তা রাজ্যে চলে এসেছিলেন ওই ব্রিটিশদের হাতে বাংলা হাতছাড়া হওয়ার পরে। আসার পরে তিনি এখানে দীর্ঘদিন এখানে রাজা তাকে রাজকীয়ভাবে বাড়ি বানিয়ে দিয়েছিলেন, বিশাল জায়গা দান করেছিলেন এবং তাকে জমিদারি দিয়েছিলেন। রাজা তাকে 6টা মৌজার জায়গা তার এই যে আয়ের জন্য, তার এই যে ভরণ পোষণের জন্য রাজা তাকে দান করেছিলেন হজরত কাসিম শাহের। তো সেটা দিয়ে তিনি চলতেন এবং তার বংশধররাও দীর্ঘদিন সেই জমিদারি যে সুবিধা তারা পেয়ে আসছিলেন। হজরত কাসিম শাহ এখানে এই মোকামবাড়িতে, এই যে রাজদরবারের কাছে রাজা যে বাড়ি বানিয়ে দিয়েছিলেন, সেখানেই তিনি দীর্ঘদিন সেখানে ইসলাম ধর্ম প্রচারের কেন্দ্র বানিয়ে তার বাড়িতে এখানে খানকা ছিল, এখানে প্রথম কিতাবের দরসখানা ছিল, এবং তার মৃত্যুর পরে তাকে এখানে সমাহিত করা হয়েছিল। এখানে সমাহিত করার পরবর্তীতে তার আরও 2জন বংশধরকে এখানে সমাহিত করা হয়েছিল। মোট 3 জনের কবর বা সমাধি হচ্ছে এই জায়গায়, মাঝখানে হজরত কাসিম। আমি একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে হজরত কাসিম শাহ, হ্যাঁ, যিনি হচ্ছে এই জৈন্তা অঞ্চলে মুসলিম হওয়ার পিছনে তার একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, তো সেই জায়গায় মানে আপনি তার বংশধর, হ্যাঁ, মানে এই তার এই কবরের এই অবস্থা কেন? মানে এইটা আসলে আমাকে হতাশ করলো যে এইরকম একজন গুরুত্বপূর্ণ, এটা একটা আসলে লজ্জার বিষয় আমার নিজের জন্যই, কারণ এটা অবহেলার, কারণ এটা তো একটা ইতিহাস। হ্যাঁ। এবং এটা আমাদের জৈন্তার তো বটেই, এটা বাংলা বিহার উড়িষ্যার ইতিহাস ঐতিহ্যের অংশ হচ্ছে হজরত কাসিম শাহের মাজার। তিনি শুধু জৈন্তার গ্র্যান্ড মুফতি ছিলেন না, তিনি বাংলা বিহার উড়িষ্যার গ্র্যান্ড মুফতি ছিলেন, এবং তিনি বাংলার নবাব পরিবারকে শিয়া ধারা থেকে তিনি সুন্নি ধারায় এনেছেন। এবং এখানে হিন্দু রাজারা ছিলেন কিন্তু তারা অনেকটা উদার ছিলেন, বা হজরত কাসিম শাহকে তারা অনেক সমাদর করতেন। এবং তিনি জৈন্তা রাজ্যেরও গ্র্যান্ড মুফতি, ওই যে মুসলমান সম্প্রদায়ের যে ধর্মীয় বিষয়ে যে মতামত দেওয়া বা ফতোয়া দেওয়া, জৈন্তার রাজদরবারে যে বিচারের কাজ, সেই বিচারের কাজে হজরত কাসিম শাহ তাকে রাজাকে সহায়তা করতেন। তিনি রাজদরবারে বসে এই যে ধর্মীয় বিষয়ে তিনি মতামতগুলো বা এই যে ফতোয়া দেওয়া, এই কাজটা করতেন। তো এই হজরত কাসিম শাহ, যিনি একই সাথে জৈন্তা রাজ্যের গ্র্যান্ড মুফতি, বাংলা বিহার উড়িষ্যার গ্র্যান্ড মুফতি, এবং জৈন্তা রাজ্যে ইসলাম প্রচারের যার সবচেয়ে বেশি ভূমিকা যার, এবং জৈন্তা রাজ্যে কিন্তু আপনার হজরত কাসিম শাহের আগে যারা মুসলমান ছিলেন তারা অনেকটাই শিয়া। এই যে আপনার ওখানে এই যে মহরমের যে মানে যেসব রিচুয়ালস বা যেগুলো আছে, ওইগুলো হচ্ছে জৈন্তায় মানে ওইগুলো খুব বেশি ছিল, তাজিয়া মিছিল হতো, এগুলো হতো। তো এই ধারা থেকে ওই যে মুসলিমে যে মুসলমান ছিলেন তাদেরকে সুন্নি ধারায় নিয়ে আসা, এবং অসংখ্য, এটা হজরত কাসিম শাহ জৈন্তিয়া রাজ্যে এসে তিনি করেছিলেন। এবং এই কারণে আপনি দেখবেন যে এই যে জৈন্তিয়া অঞ্চল, যেটা এই জৈন্তিয়া অঞ্চল হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধার্মিক এলাকা, এবং এই ধার্মিকতা কিন্তু আপনার ওই যে শিয়া ধারা বা ওই ধারায় না, এটা হচ্ছে সুন্নি ধারায়, এবং এটা হজরত কাসিম শাহের কারণে। এটা হজরত কাসিম শাহের কারণে তিনি এই বৃহত্তর জৈন্তিয়ার মানুষকে সুন্নি ধারায় এনেছিলেন, বাংলার নবাব পরিবারকে এনেছিলেন। এবং আজকেও জৈন্তিয়ার যে ধর্মীয় যে পরিবেশ, এবং এই ধর্মীয় পরিবেশের মধ্যে আপনি দেখবেন যে একটা অসাম্প্রদায়িকতা, যে এখানে হিন্দু মুসলমান কোনো যে সংঘাত বা কনফ্লিক্ট এটা নেই। কারণ ওই যে রাজাদের আমল থেকে যে একটা রাজ পরিবার এবং এই যে পীর সাহেবের যে পরিবার, মানে একটা যে সৌজন্যতা, আন্তরিকতা বা যে সম্পর্ক যে চলে আসছিল, এমনকি এটা এখনো আছে যে রাসেল ভাই, সেই যে রাজ পরিবারের যারা বংশধর যারা, তাদের সাথে এই যে রাসেল ভাইদের পরিবার সুসম্পর্ক। এই জায়গাটা হচ্ছে আপনার যে জৈন্তিয়া রাজ্যের প্রথম মাদ্রাসা, প্রথম যে আমরা দাঁড়িয়ে আছি, হ্যাঁ, এই যে প্রথম যে জৈন্তিয়া রাজ্যে মাদ্রাসা বা যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এটা হচ্ছে ঠিক এই জায়গাটাই ছিল। তো এই জায়গায় আপনার এটা হজরত কাসিম শাহ এখানে চালু করেছিলেন। এটা আপনার ধরেন যে 1768-69 সালের দিকে এই যে কিতাবের দরসখানা, যেখানে আসলে লেখাপড়ার যে সিস্টেম ছিল, এখানে এটা হজরত কাসিম শাহ এটা প্রথম চালু করেছিলেন। এবং এটাই হচ্ছে জৈন্তিয়া রাজ্যের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক এই জায়গাটাই ছিল। তো এটা হজরত কাসিম শাহের মৃত্যুর পরে বা পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে তখন নতুনভাবে ব্রিটিশ আমলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে বা আরও অনেক বড় বড়, তখন এটা বন্ধ হয়ে যায়। এই জায়গাটি ছিল প্রথম, এটা হজরত কাসিম শাহ
তিনি মুর্শিদাবাদ থেকে এসে এখানে জৈন্তিয়া রাজ্যে মাদ্রাসা চালু করেছিলেন 1768-69 সালের দিকে। মসজিদটা যখন ভাঙ্গা হয় তখন তো নামাজে পড়ার জায়গা ছিল না, তখন এটা অস্থায়ীভাবে এই জায়গায় নামাজ পড়া হতো। এই মাদ্রাসা যখন আপনার ফতেহার বিরুদ্ধে একটা যে দলইদের একটা গ্রুপ বা দলইদের একটা বড় অংশ তারা চক্রান্ত করেছিল, তারা ফতেহাকে মানত না, তো ফতেহাকে তারা চক্রান্ত করে যখন হত্যার ব্যবস্থা করলো, তো তারপরে হচ্ছে যে এখানে ফতেহা একটা মসজিদ, যে মসজিদটা চালু করেছিলেন ওই মসজিদও একটা ছোটোখাটো একটা মসজিদ ছিল, তো সেইটাকেও আসলে অ্যাবলিশ করা হয়, সেটাকেও ভেঙে ফেলা হয় বা বিলুপ্ত করা হয়। তো তখন হচ্ছে এই যে এখানে হযরত কাসিম শাহ এখানে একটা অস্থায়ী মসজিদ চালু করেছিলেন। এই অস্থায়ী মসজিদে হচ্ছে যে আপনার এই যে 2 বছর এখানে নামাজ আদায় করা হতো। তারপরে হচ্ছে রাজা বড় গোসাই যখন আপনার এই যে তিনি যখন আপনার অনুশোচনা করলেন বা তিনি যখন এই যে প্রায়শ্চিত্ত করলেন যে এই যে ফতেহাকে যে হত্যা করা হয়েছে এটা ভুলভাবে হত্যা করা হয়েছে, তিনি যখন উপলব্ধি করলেন বা নিজের ভুল বুঝতে পারলেন যে এটা আসলে দলইরা তার বিরুদ্ধে চক্রান্ত করেই তাকে ফাঁসিয়েছে, তো এটা যখন বুঝতে পারলেন, তো বুঝতে পারার পরে তিনি অনুশোচনা করলেন এবং প্রায়শ্চিত্ত করে তিনি সিদ্ধান্ত নিলেন যে একটা বিশাল রাজকীয় মসজিদ বানিয়ে দিয়ে তিনি ভাগিনাকে যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে তিনি প্রায়শ্চিত্ত করেছিলেন। তো তখন ওই যে রাজকীয় মসজিদে যখন নামাজ আদায় শুরু হয়ে গেল, তখন এখান থেকে ওই মানে এখানে তার প্রয়োজন থাকলো না, তখন এখানে হযরত কাসিম শাহ ওখানে নামাজ আদায় শুরু হলো এবং এই যে জায়গাটায় যে অস্থায়ী মসজিদ ছিল 2 বছর, এই জায়গাটায় হযরত কাসিম শাহ তিনি কিতাবের দরসখানা বা এখানে যে লেখাপড়া মাদ্রাসা চালু করেছিলেন এই জায়গায়। এই হচ্ছে এই জৈন্তিয়া রাজ্যের যে ইতিহাসের প্রথম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা সেইটার ইতিহাস এই জায়গায় এই জায়গায়।